ওবায়দুল কাদের। কাওয়া। আচ্ছা, তারেক রহমান। আমরা যখন খুবই ছোট ছিলাম সে তখন রাজনীতি করেছে, কিন্তু তার রাজনীতিটাকে চোখের সামনে আমি দেখি নাই। কিন্তু তার যদি রাজনীতি করতে হয়, আমি চাই নতুন বাংলাদেশের রাজনীতিতে কিভাবে অ্যাডপ্ট করা যায় সেই দিকে তার আগানো উচিত। সজীব ওয়াজেদ জয়। আমি তাকে সবসময় একটা নামে বিশেষিত করতাম, যে জাতির ভাগিনা। ডিবি হারুন। ভাতের হোটেলকে নিয়ে আমার মনে হয় খুব বেশি কথা বলা উচিত না, কারণ ভাতের হোটেল বন্ধ হয়ে গেছে। মোহাম্মদ আলী আরাফাত। কুমড়ো পটাশ। তার একটা সুচিন্তা ফাউন্ডেশন ছিল, আমি সবসময় বলতাম কুচিন্তা ফাউন্ডেশনের জনক আরাফাত। নায়ক রিয়াজ। দালাল। বিচারপতি মানিক। বিচারপতি মানিকের মতো মানিক যে জায়গায় অ্যাপিলেট বিভাগের বিচারপতি ছিল, এটা এন্টায়ার বাংলাদেশের জন্য একটা লজ্জার। জুনায়েদ পলক। সে তো হইল আমাদের খাজা টাওয়ারের বিজ্ঞানী মানুষ। মানে নেট চোখের পলকে পলকে যেভাবে নেট চলে যাওয়ার ব্যাখ্যাগুলো দিয়েছে, এটা মনে হয় যে পৃথিবীর মানে এটার একটা মিম পেজ হওয়া উচিত, যে চোখের পলকে পলকে কিভাবে ইন্টারনেট চলে যায় এবং খাজা টাওয়ারের যে ব্যাখ্যা সে দিত। সো এবং তার ওয়াইফ ইন্টারেস্টিংলি শুধুমাত্র প্রাইভেট পড়িয়ে কিভাবে কয়েকটা ফ্ল্যাট করা যায় এই ব্যাপারে একটা পিএইচডি রিসার্চ হওয়া উচিত, যে পলকের ওয়াইফ কিভাবে প্রাইভেট পড়িয়ে কয়েকটা ফ্ল্যাটের মালিক হলো এবং বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুললো। আপনি কি এই ব্যাপারে রিসার্চ করেছেন? না, আমার রিসার্চ করা হয়নি বিস্তারিত এই ব্যাপারে। সামনে কি ভিডিও আসবে? এই ব্যাপারে আমি করতে চাই না। কেন? কারণ আমার মনে হয় এর চেয়েও বড় বড় কিছু কাজ করার টাইম এখন। মাশরাফি বিন মুর্তজা। একটা সময়ে তাকে আমি ভাবতাম ক্রিকেট খেলে হয়তোবা দেশটাকে সামনে এগিয়ে নিতে পারবে, কিন্তু যেদিন থেকে সে ভোট চোরের দোসর হয়ে গেল সেদিন থেকে তার ক্রিকেটার হিসেবে তার যে রেসপেক্টটা ছিল আমার মনে, তারপর থেকে আর কোনো রেসপেক্ট নেই। কিন্তু তিনি কিন্তু একটা ভিডিও বার্তা বা একটা গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি কনফেস করেছেন যে তার ভুল হয়েছিল। তিনি কথা বলতে পারেন, তিনি দুইবারে ভোট চোর। রাজনৈতিক চাপে কথা বলতে পারেন। রাজনৈতিক চাপে কথা বলতে পারে নাই। সে কি 2018 ইলেকশনে কি হয়েছে, 2024 ইলেকশনে কি হয়েছে, হওয়ার পরে সে পদত্যাগ করতে পারে নাই? তখন শেখ হাসিনার যদি পতন না ঘটতো সে কি এসে কনফেস করতো না। সো এই জায়গাটা দিয়েই বুঝে নেন যে সে কি সিস্টেমের ভিতরে ঢুকে গিয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সন্ত্রাসী, একজন পারফেক্ট সন্ত্রাসী। কারওয়ান বাজারের মার্কেট থেকে কি পরিমাণ টাকা প্রতি রাতে সে তুলতো এবং দেশের যত গুম খুম যা হতো তার পেছনে কিভাবে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করত, এই ধরনের মানুষের প্রতি বিন্দুমাত্র রেসপেক্ট থাকা উচিত না। তাকে আমি খুনি এবং সন্ত্রাসী নামেই আখ্যায়িত করব। গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনির বহুগুলা রূপ আছে। উনি স্বৈরাচারের আমলে স্বৈরাচারের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে হাসিনার পতনের পরে বেশ কিছু উল্টাপাল্টা কথাও বলছেন। আমার মনে হয় যে উনি কি বলতে চান এই ব্যাপারটা ওনার ফোকাসড থাকাটা জরুরি। ওনার নৈতিকতা বা দল নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। আমি ওইটাই বলছি যে উনি কি করতে চান, কি বলতে চান, ওনার ফোকাসড থাকাটা খুব বেশি জরুরি। শামীম ওসমান। সে সব সময় তো আসলে বোরকা পরেই পালিয়ে যাওয়া তার স্বভাব। তো যতই হুমকি ধামকি দিক, যখন কোনো ক্রাইসিস হয় বোরকা পরে সবার আগে যারা পালিয়ে যায় হি ইজ শামীম ওসমান। জাফর ইকবাল। জাফর ইকবাল মানে তাকে আমি বলি বুদ্ধিভিত্তিক বারবনিতা। বুদ্ধিভিত্তিক বারবনিতা, তার কারণ হলো বুদ্ধিভিত্তিক জায়গায় তিনি প্রকাশ ঘটিয়ে যে ধরনের চেতনার চাষবাস করেছেন, এটা যে কোনো বুদ্ধিজীবী চরিত্রের সাথে পুরোপুরি বিপরীতক্রমে যায় এবং তার নীতি নৈতিকতা আদর্শ কোনো কিছুই ছিল না। সে ৭১-এর চেতনা বিক্রি করে বেড়ায়। আমার কাছে মনে হয় আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সবচেয়ে বাজেভাবে যারা মানে বিক্রি করেছে তার ভেতরে একজন মানুষ হলো এই জাফর ইকবাল। তার প্রতি বিন্দুমাত্রও আমার রেসপেক্ট নাই এবং এই ক্যাটাগরির মানুষ একটা পুরো জেনারেশনের ব্রেন ওয়াশ করেছে এবং অপূরণীয় ক্ষতি করে গেছে এই কাপুরুষগুলো। আচ্ছা, আসিফ নজরুল। আসিফ নজরুল আমার ডিরেক্ট টিচার। সো তার সাথে শিক্ষক হিসেবে পেয়েছি, পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জায়গায় পেয়েছি নানা কারণে। সো স্যারকে নিয়ে আমি বলবো যে শিক্ষক হিসেবে পাওয়া একরকম, রাজনৈতিক অ্যাক্টিভিজমের জায়গাটা একরকম। এবং আমি ল ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরে যখন খুবই 2016-17 সেশনে যখন ভর্তি হলাম, আমি এই যে স্বাধীনভাবে কথা বলতে পারি বা লিখতে পারি এই ব্যাপারটাতে স্যারের অ্যাপ্রিসিয়েশনটা ছিল, সেটা আমাকে ওই টাইমে ইগনাইট করেছে। পিনাকি ভট্টাচার্য।
পিনাকি ভট্টাচার্যের দুইটা ব্যাপার আছে, উনার অনেকগুলো কন্ট্রিবিউশন আছে, এইটাকে আবার অনেকে স্বীকার করতে চায় না। আবার পিনাকি ভট্টাচার্য যে পরিমাণ সাফারার হয়েছে এইটাকে অনেকে মক করে। আমার কাছে কি মনে হয়, প্রত্যেকটা মানুষের দোষ ত্রুটি মিলেই তো মানুষ, আমারও তো অনেক দোষ আছে। সো তার কিছু কিছু ব্যাপার নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু সেটা করতে গিয়ে তার অবদানকে একেবারে যারা মানে পুরোপুরি বলছে যে অস্বীকার করছে, এই কাজটা করা উচিত না। তারও এই আন্দোলন বলেন এবং এই ফ্যাসিস্ট রেজিম বিরোধী যে কথাবার্তা অনেক বছর ধরে বলছেন, তার একটা বিশাল কন্ট্রিবিউশন আছে। তবে তার যেসব কিছু সমালোচনা আছে, কিছু ব্যাপার লেজিট থাকতে পারে, কিন্তু এই কারণে যারা তাকে একেবারে মানে তার অবদানকে একেবারে নালিফাই করে দেয়, এই ব্যাপারটার আমি সমালোচনা করি। এবং তাকে যাতে দেশে উনি আসতে পারেন খুব দ্রুত, সেই ব্যবস্থাটাও যাতে সরকার থেকে নেওয়া হয়, এটা আমার এক্সপেকটেশন থাকবে। আচ্ছা, ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেনেরও অবশ্যই কন্ট্রিবিউশন আছে। উনি বিদেশে থেকে অনেক ভয়েস রেইজ করেন। বিশেষণে বিশেষায়িত করতে হবে, এইটা করা কঠিন, কারণ আমি আসলে তার ভিডিও আমি ব্যক্তিগতভাবে কখনো দেখি নাই, কিন্তু তারও অবদান আছে। ওই যে একই রকম যে কিছু সমালোচনা অবশ্যই আছে, কিন্তু একই সাথে তার যেসব অবদান আছে সেটাকেও আমি নালিফাই করতে চাচ্ছি না। ভিপি নূর অনেক সম্ভাবনাময় জার্নিটা শুরু করেছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে, কিন্তু আমার কাছে মনে হয় মাঝে একটু ট্র্যাকচ্যুত হয়ে গেছে। সেই জায়গাটা আমি এক্সপেক্ট করব আবার প্রপার রাজনৈতিক কালচারে আবার উনি যাতে ব্যাক চলে আসে। আমরা কিন্তু শুনেছি তিনি ডিবির হেফাজতে গিয়েছিল অনেকবার, তারপর নিপীড়নও হয়েছে। আচ্ছা, আপনি কি ব্যারিস্টার সুমন সম্পর্কে? আগাগোড়া টাউট, বাটপার, সুযোগ সন্ধানী এবং মানুষের ইমোশন নিয়ে খেলার একটা ক্রীড়নক হিসেবে কাজ করেছে। এই ব্যাপারটা বিশেষণের চেয়ে আমি একটা উদাহরণ বলি, আপনাদের কাজে লাগবে। যখন আমেরিকার ভিসা স্যাংশন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, সে মানুষের সামনে এসে কি বলছিল যে আমেরিকার ভিসা টিসা নিয়ে আমার কোনো টেনশন নাই, সৌদি আরবের ভিসা যেদিন দিবে না সেদিন টেনশন করবো। কারণ ওই যে একটা মানুষ যে হজ ব্যাপারটাকে উনি টার্গেট করলো মানুষের ইমোশন নিয়ে খেলার জন্য। তখনই আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এই টাউটের ওয়াইফ এবং সন্তান তারা থাকে আমেরিকায়, সেও আমেরিকায় রেগুলার বেসিসে যাতায়াত করে, আর সে পাবলিককেই বলল কি? লয়ার এবং উপস্থাপক মঞ্জুর আল মতিন। মঞ্জুর আল মতিন ভাই আমার ডিপার্টমেন্টের বড় ভাই, এবং এই আন্দোলনের ভেতরে অনেক টিভি উপস্থাপক বলেন বা অনেক লয়ার বলেন যে কাজটা করেনি, উনি হঠাৎ করে এসে বেশ ভালো ভয়েস রেইজ করেছেন, এবং আমি এক্সপেক্ট করব যে উনি সেই প্রপার রেসপেক্টটা ওনার পাওয়া উচিত। খুবই চমৎকার ভূমিকা রেখেছেন, মাই ডিপেস্ট রেসপেক্ট টু হিম। সর্বশেষ সাকিব আল হাসান। ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান যত কীর্তি থাক না কেন, মানুষ হিসেবে সাকিব আল হাসান কেমন এইটা আমার কাছে বিবেচনার বিষয়। কারণ ক্রিকেট মাঠে 2-4টা 4 ছক্কা মারলে, কিছু উইকেট পাইলে আপনার আমার জীবনের পর খুব একটা ইম্প্যাক্ট পড়ে না, কিন্তু সে যখন একটা পুরোপুরি ফ্যাসিস্ট রেজিমের পক্ষ নিয়ে ইলেকশন করেছে, তাদের ক্যাম্পেইন করেছে, এবং এই দেশের মানুষকে সে যে ওন করে না, তার কার্যক্রম দেখলেই তো বোঝা যায়। তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু একটা দুইটা নয়, শেয়ার মার্কেট কারসাজি থেকে শুরু করে, সে কিন্তু খুনের আসামির বিজনেস প্রমোট করা থেকে শুরু করে, এবং আরও হাজারটা অনিয়ম সে করে গেছে, এবং তার কাছে মনে হয়েছে সে প্রিন্স অফ বাংলাদেশ, সে যাই করবে মানুষ তাকে স্যাভেজ করে তুলে নিবে। দেখেন, আমি যে কোনো কিছু দেশের মানুষের প্রতি সলিড কন্ট্রিবিউশনটা দিয়ে আমি বিবেচনা করব। একজন মানুষ যদি মানুষ হিসেবেই ভালো না হয়, তার অন্য কাজ দিয়ে আপনি কি করবেন? তা আমি সাকিব আল হাসানকে নিয়ে এর আগেও যখন তার অনিয়মগুলো নিয়ে আমি কথাবার্তা বলতাম, তার অনেক ভক্তকুলে এসে বাজেভাবে আক্রমণ করত, কিন্তু সেই অনেক বাজেভাবে আক্রমণ করা ভক্তকুলো এই আন্দোলনের টাইমে বুঝে গেছে যে সত্যিকার অর্থে দেশের কাজ বলতে কি বোঝায়, এবং সেই জায়গায় তাদের অবস্থানটা কোথায়।